এসআইআর নামে পেছনের দরজা দিয়ে এনআরসি করার পরিকল্পনা হচ্ছে। বিজেপি বাঙালি বিরোধী দল বলে মন্তব্য সুস্মিতা দেবের। গত 17 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী এফটি থেকে হিন্দু বাঙালিদের মামলা বাতিল করা হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন, কিন্তু কিছু পর মুখ্যমন্ত্রী সুর বদলে বলেছেন এফটিতে থাকা হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের মামলা বাতিল করা হবে না, শুধু রাজবংশী ও গোর্খাদের মামলা বাতিল করা হবে। হিন্দু বাঙালির ক্ষেত্রে সকলকে সিএএ অনুসরণ করতে হবে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে নিচের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব শাসক দল সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জানান, সিএএ তে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে এফটিআর মামলা বাতিল হবে, কারণ সিএএ তে আবেদন না করলে এফটির মামলা বাতিল হবে না বলে ভারত সরকার লিখে দিয়েছে। এসআইআর সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছেন এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যা কথা বলছেন বলে মন্তব্য সুস্মিতা দেবের। এসআইআর ভারতীয় নির্বাচন কমিশন করেছেন। নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের তদন্ত অসাংবিধানিক বলে এদিন জানিয়েছেন তিনি। নাগরিকত্বের তদন্ত শুধু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনআরসির মাধ্যমে করতে পারবে, কিন্তু এসআইআর এর নামে পেছনের দরজা দিয়ে এনআরসি করার পরিকল্পনা করা হচ্ছে। নাগরিকত্ব প্রমাণে কমিশন ভোটার আইডি, আধার কার্ড ও রেশন কার্ড মানছে না। ভোটার তালিকায় নাম থাকার সত্ত্বেও যদি কেউ নাগরিক না হয়, তাহলে তদন্ত কেন করা হচ্ছে? নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন সুস্মিতা দেব। কিন্তু বিহার এসআইআর এ দেখা গেছে যাদের জন্ম 1987 সালের পর হয়েছে, ওদেরকে ওদের মা বা বাবার বার্থ সার্টিফিকেট দিতে বলা হয়েছে। কতজনের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে, মা ও বাবার বার্থ সার্টিফিকেট? প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। কমিশন সিটিজেনশিপ অ্যাক্ট সেকশন 3 থেকে এই তারিখটি নিয়েছে বলে জানিয়েছেন সুস্মিতা। সিটিজেনশিপ অ্যাক্ট সিটিজেনশিপ বাই বার্থ কিভাবে এসআইআর এ লাগু করেছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন তিনি। বিজেপি বাঙালি বিরোধী দল, ফলে বাঙালিদের জমির অধিকার নেই, নাগরিকত্ব নেই, নেই নিরাপত্তাও, কারণ সবাই বাংলা ভাষায় কথা বলছেন বলে অন্যান্য বিভিন্ন ইস্যুতে কথা বলে ডাবল ইঞ্জিনের সরকার সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় নানা প্রশ্ন তুলে ধরে আসামের হিন্দু বাঙালি ও বাঙালি মুসলিমদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী দুটো কথা বলেছেন। প্রথমে উনি বলেছেন যে হিন্দু বাঙালিদের কেস যারা ফরেনার্স ট্রাইব্যুনালে আছে সেটা ড্রপ করা হোক, এবং পত্রিকাতে 17 জুলাইয়ের একটা সার্কুলারের কথা উঠে এসছে। 2 নম্বর কথা উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি তৈরি করছেন এসআইআর দিয়ে। আর 3 নম্বর কথা উনি বলেছেন যে রাহুল গান্ধী যে বলেছে যে ফলস ভোটাররা ভোটার লিস্টে ঢুকে গেছে, সেটা যদি সত্যি হয় তবে তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা 100% হওয়া উচিত। আমি 3টে কথা বলতে চাই আসামের বাংলাভাষী মানুষকে, যে আজকে আসামের মুখ্যমন্ত্রী পাল্টি খেয়ে গেছেন, পুরো ইউটার্ন করে গেছেন এবং বলেছেন যে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে হিন্দু বাঙালিদের বা বাঙালি মুসলিমদের যে কেস আছে সেটা ড্রপ করা হবে না, কিন্তু রাজবংশী ভাই বোনেদের এবং গোর্খা ভাই বোনেদের কেসটা ড্রপ করা হবে। আমার একটা সোজা কথা, আমি 2017-তে বলেছিলাম বা 18-তে বলেছিলাম যে দিয়ে কারুর লাভ হবে না আর বাঙালিদের বিনাশ হবে। তে কি লেখা আছে ভালো করে আমি চাই আপনারা বুঝবেন। এফটির কেস তখন ড্রপ হবে যখন বাঙালিরা সিএএ এর অ্যাপ্লিকেশন ভরবে, এবং সিএএ এর অ্যাপ্লিকেশন ভরার পরে যদি ভারত সরকার আপনাদের নাগরিকত্ব দেয়, তারপরে এফটি কেস ড্রপ হবে। এটা হলো সেকশন 6B অফ দ্য অ্যামেন্ডেড সিটিজেনশিপ অ্যাক্ট 1955, আপনারা দেখে নেবেন। কেস তখন ড্রপ হবে যখন লিখিতভাবে সিএএ এর অ্যাপ্লিকেশনে লিখে দেবেন আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে ডিসেম্বর 2014 আগে এসছি, এই অ্যাপ্লিকেশনটা ভারত সরকার অ্যাকসেপ্ট করবে, তারপরে এই কেসটা ড্রপ হবে। 2 নম্বর কথা আমি বলতে চাই যে
এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 100% সত্যি কথা বলছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মিথ্যা কথা বলছেন। এসআইআর কে করছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্ব নিয়ে কোনো রকমের তদন্ত করতে পারে না, এটা অসাংবিধানিক। আজকে নাগরিকত্ব নিয়ে যদি কোনো তদন্ত করতে হয় সেটা হলো ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারে এনআরসির মাধ্যমে। এসআইআরটা কেন এনআরসির মতো, বা এসআইআরটা হলো পিছনের দরজা দিয়ে এনআরসি কেন, আমি আসামের জনতাকে বুঝাতে চাই। এসআইআরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার আইডি মানছে না, রেশন কার্ড মানছে না, আধার কার্ড মানছে না, বলছে যে এইগুলা নাগরিকত্বর প্রমাণ না। তো ভোটার আইডি যদি নাগরিকত্বর প্রমাণ হয় না, তবে তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে আমাদের ভোটার লিস্টে নাম থাকলে আমরা নাগরিক না, তো নাগরিকত্বর তদন্ত আপনারা কেন করছেন? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারের এসআইআরে দেখা গেছে যে বলছে যাদের জন্ম জুলাই 1987-এর পরে হয়েছে ওদের মা অথবা বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। কতজনের কাছে বার্থ সার্টিফিকেট আছে? এই যে ডেটটা 1987 ডেটটা কোথা থেকে আসছে? এই ডেটটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্ব আইন সেকশন 3 সিটিজেনশিপ অ্যাক্ট সেকশন 3 থেকে নিয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিটিজেনশিপ অ্যাক্ট, সিটিজেনশিপ বাই বার্থ কিভাবে লাগু করছে এসআইআরে, সেটার জবাব দিন। 1992-তে সুপ্রিম কোর্টের একটা কেস আছে, কেসটার নাম আমি আপনাদের বলে দিচ্ছি। সেই কেসটার নাম হলো লাল বাবু হুসেন ভার্সেস ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার। সেখানে লেখা আছে ক্লিয়ারলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্বর প্রমাণ চাইতে পারে না। তবে আপনারা 1987-এর পরে যাদের জন্ম হয়েছে ওদের বার্থ সার্টিফিকেট কেন চাইছেন? এটা শুধু নাগরিকত্ব অ্যাক্টে আছে যেটা হোম মিনিস্ট্রি করতে পারবে, কারণ আপনারা ব্যাকডোর থেকে এনআরসি করছেন। বিশেষ করে আসামের হিন্দু বাঙালিদের বলতে চাই যে আপনারা যদি বিজেপিকে ভোট দেন, বিজেপি হলো একটা অ্যান্টি বেঙ্গলি দল। আজকে হিন্দু বাঙালিদের কেস এফটির থেকে কেন ড্রপ হচ্ছে না? কারণ কাতে ভারত সরকার লিখে দিয়েছে যতক্ষণ কার ফর্ম ভরবেন না, আপনারা নাগরিকত্ব অ্যাপ্লাই করবেন না, পাবেন না, ততক্ষণ পর্যন্ত এফটির কেস ড্রপ হবে না। কিন্তু সেই বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসামের মুখ্যমন্ত্রী গোর্খা এবং রাজবংশী ভাই বোনেদের কেস ড্রপ করে দিয়েছে। আপনাদের কেস কেন ড্রপ হচ্ছে না? কারণ আপনারা বাংলা ভাষা বলেন। বাঙালি মুসলমানদের আজকে এভিকশন কেন হচ্ছে? কারণ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আপার আসামে হারছেন বলে আজকে উচ্ছেদ করছেন। 10 বছর আপনার সরকার ছিল, আপনি তখন লক্ষ লক্ষ বিঘা জমি কেন উচ্ছেদ করে সরকার আবার সেটা ফেরত নিল না? ইলেকশনের 6 মাস আগে কেন? কারণ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আপার আসামে ওনার পায়ের নিচে জমি সরে যাচ্ছে। বিজেপি ইজ আ অ্যান্টি বেঙ্গলি পার্টি। আজকে সমস্ত দেশে বাঙালিদের কাগজ চেয়ে পুলিশ ওদের উপরে গায়ের উপরে গরম জল ঢেলে কাপড় খুলে দিয়ে পুলিশ স্টেশনে কেন নিয়ে দিচ্ছে? কারণ ওরা বাংলা ভাষা বলছে। হিন্দু বাঙালিদের বুঝতে হবে, আপনারা হিন্দু হিসাবে হিন্দু দলকে ভোট দিচ্ছেন, কিন্তু আপনাদের মাতৃভাষা বাঙালি বলে আপনাদেরকে প্রত্যেকটা দল ব্যবহার করছে। কংগ্রেস বিজেপি আপনাদের ভোট নিয়ে ব্যবহার করছে। আপনাদের নিরাপত্তার কোনো গ্যারেন্টি নেই, আপনাদের নাগরিকত্বর কোনো গ্যারেন্টি নেই। কাবুগঞ্জে হেরোইন সহ যুবক আটক, 2 পাচারকারী পলাতক। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য। শুক্রবার রাত 8টার দিকে কাবুগঞ্জ বাজারে
অভিযান চালিয়ে 10টি সাবানের বাক্সে রাখা সন্দেহজনক হেরোইন সহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কাবুগঞ্জ লক্ষ্মীচরণ স্কুল মাঠের উল্টো দিকে জাতীয় সড়কের পাশে মাদকের বড় লেনদেনের খবর পেয়ে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী পালিয়ে গেলেও নগদীর গ্রামের হিমু শুক্লা বৈদ্যকে আটক করা হয়। তার কাছ থেকে নম্বরবিহীন স্কুটি ও হেরোইন সহ 10টি সাবানের বাক্স বাজেয়াপ্ত করা হয়। এর আগে গত 24 ঘন্টায় পুলিশ পৃথক অভিযানে 60 কেজি গাঁজা উদ্ধার করেছিল। এই ধারাবাহিকতায় নতুন এই অভিযানে কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান আরও দৃঢ় হল। খবর পেয়ে কাবুগঞ্জে উপস্থিত হন প্রবেশনারি ডিএসপি দিলরাজ পাঠক। সীমান্ত এলাকায় বিএসএফের হাতে আটক এক অনুপ্রবেশকারী। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার শাকনা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের সময় 97 নম্বর ব্যাটালিয়ন সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনার সূত্রে জানা যায়, আটক ব্যক্তির নাম হায়দার আলী, বয়স 40, পিতা মৃত আজগর আলী, বাড়ি শিলচর কনকপুর পার্ট 2 এলাকায়। বিএসএফ সূত্রে জানা যায়, গতকাল 8ই আগস্ট শুক্রবার শাকনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় হায়দার আলীকে আটক করে বিএসএফ এবং পরবর্তীতে 9ই আগস্ট শনিবার বিকালে ধর্মনগর থানায় নিয়ে আসে হায়দার আলীকে বিএসএফ। তবে থানার ওসি জানিয়েছেন, অফিসিয়ালি বিএসএফ এখনো ওই ব্যক্তিকে তাদের হেফাজতে দেয়নি। হায়দার আলীর দাবি, 13 দিন আগে কোনো পাসপোর্ট ছাড়াই সোনামুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে গিয়ে কোলাউড়া এলাকায় বোনের বাড়িতে গিয়েছিলেন। এরপর শুক্রবার ভারতে ফেরার জন্য বাংলাদেশে এক দালাল সোহেল নামে এক ব্যক্তিকে 5,000 টাকা দেন, যিনি তাকে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দেয়। হায়দার আরও জানায়, তার কাছে ভারতের অন্যান্য প্রয়োজনীয় নথি রয়েছে, তবে পাসপোর্ট নেই। ঠিক কিভাবে বিএসএফ তাকে আটক করেছে এবং আটকের সময় তার কাছে কি কি নথি ছিল সে বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কেন ধরে নিয়েছে? বাংলাদেশ থেকে আউট লাগছে। বাংলাদেশ থেকে আউট লাগছেন কোন দিকে? রাজনগর। কবে? গতকালকে সন্ধ্যা সামনে আইতে আসলো মানে কে নিয়ে দিচ্ছিল আপনি? দুলাল হইলো বাংলাদেশের, তার নাম সুয়েল। কত টাকা দিচ্ছে? 5,000। বাংলাদেশের নি দালাল সোহেল। হ্যাঁ, তুমি গেছো কোন থেকে? আমি আমার কোন দিকে ঢুকছো বাংলাদেশ? ইন্ডিয়া থেকে? আমি সুনামুড়ো সুনামুড়ে। সুনামুড়ো। কত টাকা দিছো? দিনে টাকা লাগছে, আওয়ার সময় টাকা লাগছে? আবার শুনলাম পাসপোর্ট নাই আপনার? পাসপোর্ট আছে? না। বাড়ি কই তোমার? শিলচর তোমার নাম? হায়দার আলী। হায়দার। বাবার নাম? আজগর আলী। বাবা আছেন? কার বাড়ি গেছিলা? কইনা বাড়ি কোন জায়গায় বাংলাদেশ? ফুলাউড়া। দলীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সংগঠনের স্থাপনা দিবস উদযাপন করল শিলচর যুব কংগ্রেস। যুব কংগ্রেসের স্থাপনা দিবস উপলক্ষে শনিবার শিলচরে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। এদিন শিলচর ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলন সহ শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে একাদশ ভাষার শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর দলের কর্মকর্তারা শিলচর রেড ক্রস হাসপাতালে থাকা রোগীদের হাতে ফলমূল তুলে দেন যুব কংগ্রেসের সদস্যরা। পরে স্থানীয় শ্যামাচরণ হলে আয়োজিত সভায় এতদ অঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করার পাশাপাশি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন দলের বিভিন্ন নেতা কর্মীরা। বর্তমান সময়ে দেশ জুড়ে যে অরাজকতা চলছে সেটা রোধ করতে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। বিকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্থাপনা দিবসের সমাপ্তি ঘটে। এদিন দলের প্রাক্তন সাংসদ ও বিধায়ক সহ কংগ্রেসের সকল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। যুব কংগ্রেসের স্থাপনা দিবস সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিলচর জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ ও জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, কংগ্রেস পাপন দেব। 1942 ইংরাজিতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন আমাদের প্রয়াত মহাত্মা গান্ধীজি, যিনি ভারতবর্ষের প্রত্যেক জায়গাতেই যুবকদেরকে নিয়ে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এই যুবকরাই আজকে ভারতবর্ষের একটা মেরুদণ্ড ছিল। প্রত্যেক আন্দোলনে ওদেরকে সামিল হতে হয়েছিল।
সেই 9 আগস্ট দিন যেটা মহাত্মা গান্ধী সেটা ঘোষণা করেছিলেন কুইট মুভমেন্ট ইন্ডিয়া, ব্রিটিশদেরকে বলেছিলেন আপনার ভারত ছাড়ো, এই আন্দোলন ভারতবর্ষে সক্রিয়ভাবে ছড়িয়ে পড়েছিল। আমরা জেলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং সংগঠনের প্রত্যেক শাখার আজকের দিনটা আমরা পালন করছি বিভিন্ন তাৎপর্যপূর্ণভাবে। আজকে কিছুক্ষণ আগে আমরা ফ্ল্যাগ হোস্টিং করেছি আমাদের স্থাপনা দিবস, যুব দিবস উপলক্ষে। আজকে আমাদের ডেলং কার্যসূচির মধ্যে রয়েছে আমরা এখন রেড ক্রস হসপিটালে গিয়ে পেশেন্টদেরকে আমরা ফলমূল বিতরণ করব। তারপর ওই জায়গা থেকে আমরা রেলওয়ে স্টেশনে যাব, ভাষা শহীদে আমরা গিয়ে মাল্যার্পণ করব। তারপর আমাদের সমাচরণ হলে আমরা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন আমাদের এই অঞ্চলে তাদেরকে আমরা সম্মান জানাবো। তারপর 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে হয়েছিল সেটার একটা আলোচনা সভা হবে, বরিষ্ঠ নেতাগণ থাকবে আমরা এই জেলা কংগ্রেস। ধর্মনগরে গ্লাস প্রডিউসের উদ্যোগে রাখি বন্ধন উদযাপন। প্রতি বছরের মতো এবছরও রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বিশেষ আয়োজন করল গ্লাস প্রডিউস। শনিবার শহরের বিভিন্ন স্থানে আয়োজিত এই অনুষ্ঠানে গ্লাস প্রডিউসের কর্মকর্তারা অংশ নেন এবং সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর সদস্য, পুলিশ কর্মী ও সংবাদ কর্মীদের হাতে রাখি পরিয়ে ভাই বোনের অটুট বন্ধনের বার্তা ছড়িয়ে দেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজে ভ্রাতৃত্ব, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার মূল্যবোধকে আরও সুদৃঢ় করা। রাখি বন্ধনের প্রাচীন ভারতীয় সংস্কৃতির সেই চিরন্তন বার্তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গ্লাস প্রডিউস কর্তৃপক্ষ জানান, এই উৎসব কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি একে অপরের প্রতি আস্থা, ভালোবাসা এবং সুরক্ষার অঙ্গীকারের প্রতীক। এদিন শুধুমাত্র নিরাপত্তা বাহিনী ও সংবাদ কর্মীরাই নয়, শহরের একাধিক বিদ্যালয় ও সামাজিক সংস্থাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ছোট ছোট ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। গ্লাস প্রডিউসের এক কর্মকর্তা বলেন, আমাদের দেশের সীমানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিন রাত দেশের সুরক্ষায় নিয়োজিত থাকেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধর্মনগরের বিভিন্ন এলাকায় দিনভর উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। পথচারীরাও এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রশংসা করেন। রাখি বন্ধনের মতো এক স্নেহময় উৎসবের মাধ্যমে মানবিক বন্ধনের সেতু গড়ে তোলার এই প্রয়াস শহরের সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।